হতো। আজ বুধবার 17/7/2024। আজকে আমাদের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয়বস্তু শরিক মায়াজম। শরিক মায়াজমের 36তম পর্ব আলোচনা হবে, সেটা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়ানো হচ্ছে। স্যার আমাদেরকে সেই ক্রনিক ডিজিজটাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। আপনারা মন মন দিয়ে আলোচনাগুলো শুনুন। আগের আলোচনাগুলো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। মুমিনুল দার একটা চ্যানেল আছে, আমার একটা চ্যানেল আছে, আর হোমিও দর্পণের একটা চ্যানেল, নিজস্ব চ্যানেল আছে, ওইখানে আলোচনাগুলো পেতে পারেন। তো আমি স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। তার আগে কেউ অযথা আনমিউট হবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। স্যার শুরু করুন। আচ্ছা, আগত সকল চিকিৎসক বৃন্দকে হোমিও দর্পণের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং ব্যক্তিগত স্তরে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজটা পড়ছি এবং এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আপনি একজন কোনো অ্যালোপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করুন তো আপনি প্যাথোলজি পড়েছেন, সে জিভ কেটে বলে এই প্রশ্ন আপনি কি করে করছেন? হ্যাঁ, তোমার 121 তো, আর আমার হচ্ছে 104 104 আমার। তাহলে অ্যালোপ্যাথি ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় যে প্যাথোলজি পড়েছো, ছি ছি ছি, কি প্রশ্ন করছিলাম? প্যাথোলজি না পড়লে আমরা কি করে ডাক্তারি করবো? এবার হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করবো তোমরা ক্রনিক ডিজিজ পড়েছো? না না না, অমুকের চটি বই পড়েছি। কি পড়েছি? 3টে মায়াজম, 4টে মায়াজম, 10টা মায়াজম, 20টা মায়াজম। অবশ্য বাড়বে, যত গবেষণা বাড়বে তত বাড়বে। মূল বিষয় তো ওই একটাই, সোরাসিপিলি সাইকোসিস, এর বাইরে তো কিছু নেই। এইটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে তো মিশ্র মায়াজম গুলো আমরা ক্লিয়ার আউট করতে পারবো। আমরা মুখস্থ করি এই 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 সিমটমটা অমুক মায়াজম, ওই সিমটমটা ওই মায়াজম না। বহু সিমটম আছে, একই সিমটম 3টে মায়াজমে তৈরি হয়। বহু সিমটম আছে একই ওই 2টি মায়াজমে তৈরি হয়। সিঙ্গেল মায়াজম ক্লিয়ার কাট পাওয়া খুব কম ক্ষেত্রেই পাওয়া যায়। এত সোজা নয় বিষয়টা। এইবার যদি আপনি যদি মিশ্র মায়াজনের যদি মিশ্রগুলোকে যদি চিহ্নিত না করতে পারেন তাহলে ওই রকম ভাবে প্রেসক্রিপশনের গভীরতাটা অনেক কমে যাবে এবং তোমার লাকেই হিট হবে, লটারি খেলার মতো। কখনো লাগবে, কখনো লাগবে না। আরে বাবা, আপনার যে লাগছে না মানে কি, সেই তো কেন্টের কথা। সেটা হচ্ছে কি যে আমাদের ফেলিওর ওয়ার্স ফেলিওর, মানে হোমিওপ্যাথিক ফেলিওর হচ্ছে ওয়ার্স ফেলিওর, মানে নিকৃষ্টতম ব্যর্থতা। এটা কেন? আমরা প্রয়োগ করতে পারি না। আমি তো অলরেডি আরোগ্য নিয়ে একটা লিখছি, সেখানে আজকে আমি দেখছিলাম হ্যানিম্যান 50 মিলিসিমাল পোটেন্সি যেভাবে ব্যবহার করতে বলেছে 99 কেন 99.5% ডাক্তার তা করেন না। নাম করা ডাক্তার তাই করে। পড়ে দেখুন, 281টা পড়ুন, তারা বুঝতে পারবে। অ্যাজ আ ক্লিয়ার কাট হ্যানিম্যান এখানে বলছে কোন ক্ষেত্রে রিপিটেশন, কোন ক্ষেত্রে ইয়ে। ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে রিপিটেশন অমুক তমুক এই যে ব্যাপারগুলো, এগুলো কি মায়াজমের সঙ্গে যুক্ত নয়? প্রত্যেকটা ক্ষেত্রে মায়াজমের ফ্যাক্টর আছে। ওখানে সহিষ্ণু অসহিষ্ণু পেশেন্টের কথা বলেছেন হ্যানিম্যান। ফলে আমরা একটা পেশেন্টকে বুঝতে গেলে পরে আমাদের মায়াজমেটিক অ্যাসে বা মায়াজমেটিক অ্যানালাইসিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে মহা মুশকিল। সবচেয়ে বড় কথা, পেশেন্ট যখন কথা বলবে, পেশেন্ট আপনার সঙ্গে যখন কথা বলছে, আমি ইনস্ট্যান্ট আপনাকে বুঝতে হবে এটা কোন মায়াজমের কথা বলছে, ইনস্ট্যান্ট বুঝতে হবে। এবার প্রয়োজন অনুসারে থেকে কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে নিতে পারি। ফলে এই যে আমাদের যে বোঝার জায়গাটা যেটা, এইটা যদি আমরা গন্ডগোল করি তাহলে কিন্তু আমরা মহা মুশকিলে পড়ে যাব। এবং আমাদের হোমিও সমাজে আজকে যা চলছে, আমি যদি বলি আমি গালাগালি খাবো, কত বড় বড় ডাক্তার হয়ে গেছে রে বাবা।
গালাগালি দেওয়ার লোকের অভাব নেই, প্রচুর লোক আছে একদম চাঁদা তুলে দেবে। কিন্তু আমি কাউকে কিছু বলছি না, আমি শুধু বলছি অর্গানন এই জায়গাটা দেখুন, ক্রনিক ক্রনিক ডিজিজের এই জায়গাটা পড়ুন কি বলছেন। এবার আপনি সেটা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, এখানে হ্যানিম্যান যে বক্তব্যগুলো করেছেন, হোমিওপ্যাথিটা পুরোপুরি অবজারভেশনাল সায়েন্স, এটা ল্যাবরেটরি সায়েন্সের মতো নয়। ল্যাবরেটরিতে এইটা করে এই দেখলাম, এই দেখো এই হলো, ব্যাস মিলে গেল, ওইটা হচ্ছে ওদের বিজ্ঞান। আমাদের বিজ্ঞানটা কিন্তু কি ব্যাপারটা না, অবজারভেশন। এই অবজারভেশনটা, এবার ধরুন অবজারভেশনটা কারো চোখে একরকম, আপনার চোখে একরকম, আমার চোখে একরকম, এক একজনের চোখে এক এক রকম, তাহলে তো অবজারভেশন নিয়ে গন্ডগোল লাগবে। তাহলে কোন অবজারভেশনটাকে আমরা ইয়ে করব, মানবো, যেটা আরোগ্যকর ল গুলো মানে আরোগ্য নীতিগুলোকে অনুসরণ করে যে অবজারভেশনটা আসবে সেইটাকে আমরা মানবো। তার মানে অবজারভেশন মানে আপনার সঙ্গে আমার পার্থক্য হলেই, এই বলে না একটা হোমিওপ্যাথিতে একটা জায়গায় একজন ডাক্তার মিশিয়ে 10টা ডাক্তার 10 রকম মত বলবে, 10 রকম মত হবে না, বোঝার জন্য। আপনি যদি ফিলোসফিটা বোঝেন, 10 রকম মত হবে না, একটা মতই হবে, একটা মতই হবে। আপনি যদি যুক্তি নির্ভর কথা বলতে পারেন এবং আপনার যদি ক্লিয়ার কাট যদি আপনার ফিলোসফির উপর নলেজ থাকে, আপনি কিন্তু 10 জন কেন, 100 জন হলে 100 জন হলো একটাই ওষুধ বলবে, দুটো বলবে না। হয়তো নলেজের অভাবে হয়তো কাছাকাছি একটা দুটো বলতে পারে, বলবে না, তাকে বুঝিয়ে দিলে সে বুঝে যাবে। ফলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই যে মিথগুলো, এই মিথগুলোকে আমাদের ভাঙতে হবে এবং গভীরভাবে আমাদের এই অনুশীলনগুলো করতে। বারবার আমরা সালফার নিয়ে আলোচনা করছি, এখানে হ্যানিম্যান কি কি বলেছেন, আগে থেকে বলেছি। সালফার যদি মানে যে ক্ষেত্রে সোরার প্রকাশ, যে ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে ইজ ডিজিজ থাকবে সেই ক্ষেত্রে সোরার, সেক্ষেত্রে সালফারের যদি পোটেন্টাইজ ফর্ম যদি দেওয়া হয় সেটা তাহলে কিওর হবে। আর যদি আমরা লার্জ ডোজে যদি দেই তাহলে সেটা কি হবে, কিওর হবে না, কিওর হবে না, সেখানে সমস্যা তৈরি করবে। এবং এই যে হ্যানিম্যান যে এই জায়গাগুলো যে বারবার বলে যাচ্ছে, তবু আমরা লার্জ ডোজ দেওয়ার জন্য আমাদের মাথা খারাপ। এইটুকু ওষুধে কাজ হবে? এইটুকু ওষুধে কাজ হবে? এই যে আমি এত বড় মানুষটা, আমি জন্মেছি কোথা থেকে, একটা জায়গোট থেকে। সেই জায়গোটটাকে আপনি দেখতে পান? কোনোদিন দেখতে পাবে না, মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে। তবে ওই জায়গোটটা একটা কোষ। এত বড় মানুষটা যদি একটা কোষ থেকে হতে পারে, তাহলে এত বড় মানুষটা চিকিৎসা একটা ইয়ে থেকে হবে না কেন, একটা ওষুধ থেকে হবে না কেন? না হওয়ার কি কারণ? সূক্ষ্ম ডোজে হবে না কেন? মিনিমাম ডোজে হবে না কেন? অবশ্যই হবে। আমরা যদি মিনিমাম থেকে ম্যাক্সিমাম হতে পারি, তবে মিনিমাম মানে কি, জাইগোট থেকে এই লক্ষ লক্ষ কোষের অধিকারী যদি হতে পারি, তাহলে কেন হতে পারবো না একটা মিনিমাম ডোজ থেকে, আমাদের সূক্ষ্ম ডোজ থেকে, বা আমরা সব রোগ সারাতে পারবো, চিকিৎসা করতে পারবো? না পারার কোনো কারণ নেই। এটা তো ফিজিওলজি আমাদের ইয়ে করবে, গাইড করবে যে হ্যাঁ এটা সম্ভব। ফলে আমাদের একটু মাথাগুলো একটু খোলা রাখতে হবে, চিন্তা ভাবনাগুলোকে একটু মডারেট করতে হবে। চিন্তা ভাবনা ড্রেসে মডারেট হলে হবে না, দেশে মডার্ন হলে হবে না, চিন্তা ভাবনা মডার্ন হতে হবে। এইটা যদি চিন্তা ভাবনা মডার্ন যদি আমরা হতে পারি তাহলে খুব ভালো। আর মডার্ন যদি সাজাতে চাই হোমিওপ্যাথিকে, তাহলে কেলেঙ্কারি হবে, হোমিওপ্যাথি হাফিস হয়ে যাবে, এবং হচ্ছেও তাই। তাহলে এইখানে কি বলছেন, এখানে বলছেন thus we see either the excessive use of, এই যে একটু সালফার এক্সেসিভ বললাম আমি কথাটা, in all its forms, আর যে কোনো ফর্মে, the frequent repetition of its use by allopathic physicians in the treatment of the multitude chronic diseases, মাল্টিটিউড মানে বহুমুখী ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, মানে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা করা হয়, the secondary soric elements have taken away from it and all the values and use. তারপর কি বলছেন কথাটা, হ্যানিম্যান কি বলছে, it may well assert that, এটা নিশ্চিত, that thus this day hardly anything but injury has been done by the allopathic physician through the use of the sulfur. হ্যানিম্যান কি বলছেন, যদি লার্জ ডোজে যদি সালফার দেওয়া হয় তাহলে কি হবে, এটা ইনজুরি টু দ্য পেশেন্ট। এইটা হ্যানিম্যান বলছেন, অ্যালোপ্যাথি ফিজিশিয়ানরা যা করে থাকে। আচ্ছা বন্ধু, ওদের তো এখন মডার্ন সায়েন্স বলা হচ্ছে, ওদের কোন ওষুধটা ইনজুরি করে না? একটা ওষুধের নাম বলুন তো দেখি।
আমি নাক্ষর দেবো, কান কেটে ফেলবো, আমি দেখাতে পারবেন না। তাহলে কি হলো ব্যাপারটা? হ্যানিম্যান এত বছর আগে ফোরকাস্ট করে যাচ্ছে, বলে যাচ্ছেন যে এইটা ঘটে, আমরা তবু বুঝি। আমাদের বোঝা গেছে যে আমরা কতটা অক্ষম তাকে অনুসরণ করতে। অনুকরণের কথা বলছি না, অনুকরণ আমরা তো অধিকাংশ লোক অনুকরণ করি, অনুসরণ করি না। অনুকরণ আর অনুসরণে পার্থক্য আছে। অনুসরণের মধ্যে কিন্তু যুক্তিবাদিতা থাকবে, আর অনুকরণের মধ্যে আনুগত্য থাকবে। বিজ্ঞান কিন্তু কখনো আনুগত্য স্বীকার করে না, আনুগত্যকে পছন্দ করে না, সে প্রশ্নকে চায়। এই হচ্ছে বিজ্ঞানের সঙ্গে অন্যান্য সাবজেক্টের তফাৎ। এখানে তাহলে কি হচ্ছে, এখানে এই যে আমরা যখন একটা পেশেন্টকে একটা দেখবো, যখন সেক্ষেত্রে আমরা লার্জ ডোজ দিতে পারবো না। এটা শুধু সালফারের ক্ষেত্রে নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে আমাদের সূক্ষ্ম ডোজ দিতে হবে। এই সূক্ষ্ম ডোজ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এইবার ব্যাপারটা কি দেখুন, আমাদের কন্ট্রোভার্সি গুলো কোথায় হয়। হ্যানিম্যান তো পপি দানার কথা বলেছেন, মিনিমাম ডোজের একটা উদাহরণ দিয়েছেন। আমরা একটা সময় এটা ভেবেছিলাম, তখন আমাদের ডক্টর কেসি দাস বেঁচে আছেন, তা পপি দানা হচ্ছে সবচেয়ে মিনিমাম ডোজ, এর থেকে আর মিনিমাম হতে পারে না। কিন্তু ডাক্তার কেসি দাস তার থেকে মিনিমাম ডোজ আবিষ্কার করেছিলেন। অবশ্যই আমাদের সাহায্য নিয়েছিলেন, বলতো একটু সাহায্য কর, সহযোগিতা কর। আসলে তিনি হ্যানিম্যানের এই জায়গাটাকে ভাঙতে গিয়ে যুক্তিবাদী মন দিয়ে তিনি বলছেন, তাই তো মিনিমাম পপি দানায় মিনিমাম, তাহলে কোনো কিছু হোমিওপ্যাথি যখন ফিক্সড করে দেওয়া হবে, হোমিওপ্যাথি তো স্বতন্ত্রতা, স্বতন্ত্রতার বিষয় যদি হয়ে থাকে, তাহলে কি করে ফিক্সড হবে? লজিক্যালি ফিক্সড হতে পারে না, ম্যান টু ম্যান তো ভ্যারি করবেই। ফলে এই যে আমরা ফিক্সড পেতে চাই, যেমন মানে সোজা কথা পার্মানেন্ট চাকরির মতন যেতে পেতে চাই, এটা মানে এই হবে, ওটা মানে ওই হবে, এটা হলে ওই দিতে হবে, এ তো হোমিওপ্যাথিতে চলবে না। ফলে এখানে ফিক্সড হতে পারে না কিছু। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু অনেকটাই মিটে যায়। এবং তখন আমরা কিন্তু এই যে সূক্ষ্ম ডোজটাকে আমরা আরো সূক্ষ্ম করতে পারবো। জল দিয়েও আমরা সূক্ষ্ম করছি। আমি এর আগেও একদিন বলেছি যে একটা ক্যান্সারের পেশেন্টকে আমাদের এক বন্ধু ডক্টর নীলকান্ত সরকার 500 গ্লাস পরিবর্তন করে তাকে দিয়েছে, তাতেও তার অ্যাগ্রাভেশন হয়ে টাং ক্যান্সারের কেস ছিল, ব্লিডিং হয়েছে, এক পেশেন্ট তারপরে ভালো আছে, লাস্ট খবর যেটা ভালো আছে। তাহলে প্রশ্নটা কোথায় হচ্ছে যে তাহলে 500 গ্লাস পরিবর্তন করে তাকে দেওয়া হচ্ছে, তাহলে যদি এই পপি দানাটা দাঁড়িয়ে দেওয়া হতো তাহলে কি হতো? অনেকে অনেক কথা বলবেন। একটা জায়গায় তো হ্যানিম্যান বলছেন মনে হয় 246-45 হবে খুব সম্ভবত। আমি অ্যাপোরিজম সম্পর্কে কনফার্ম নয়, কারণ অ্যাপোরিজম আমি ভুল বলি, ওইরকম আশেপাশে হবে। সেখানে হ্যানিম্যান বলছে মিনিমাম নার্ভ বেন্ডিং স্টাচের কথা বলছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা লজিক্যালি চলবো। 50 মিলি 7 1 চামচ করে খেতে বলেছেন, সেটাও তো লজিক্যালি লার্জ ডোজ। হ্যানিম্যান কন্ট্রোভার্সি করছেন, কোথায় নিজেই কন্ট্রোভার্সি করেছেন। হ্যানিম্যান তো মিনিমাম ডোজের কথা বলেছেন এক জায়গায়, এত ছোট করা যাবে না, যেটা কাজ করবে না, এরকম কথা তো বলেছেন। তাহলে আমরা ওই এক একটা কথাকে ধরে নিয়ে গিট বেঁধে বসে থাকবো তা বললে হবে না। টোটাল সামগ্রিকভাবে অর্গাননটাকে বোঝার চেষ্টা করতে হবে, তবেই আমরা ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে লার্জ ডোজ কোনোভাবেই চলবে না, কোনোভাবেই আমরা লার্জ ডোজ ব্যবহার করতে পারবো না। এবং যার জন্য আমাদের মিনিমাম ডোজ করতে, আমরা তো এখন আমি বেশিরভাগ পেশেন্টকে টুথপিক ব্যবহার করতে বলি। অনেকে টুথপিক যদি না থাকে, ওরা ছুঁচ আছে না, হ্যাঁ ছুঁচটা আছে, হ্যাঁ আমরা ছুঁচের এই পেছন দিকটা সামনে দিকটা বলি না, কেউ ফুটিয়ে ফেলবে হয়তো, পেছনটা ডুবিয়ে ঠেকে দেবে। আমরা বলছি তো, আমরা তো বারবার করে দেখেছি। আমাদের অনেক পণ্ডিত আছে এটাকে কি বলছে, আনসাইন্টিফিক বলছে। হোমিওপ্যাথি নিয়ে অনেক তো হাসির ব্যাপার বলা হয়। হ্যাঁ, বারাণসীতে 1 কোটা ওষুধ দিলে আর কলকাতায় খেলে রোগ সেরে যাবে, এরকম গল্প তো বলা হয়, হাসি ঠাট্টা করা হয়তো। ব্যাপারটা হাসি ঠাট্টার বিষয় নয়, এটা বাস্তব। আমরা যত মিনিমাম ডোজ করতে পারছি, দেখা যাচ্ছে কি আমাদের হাত দিয়ে কিন্তু অসাধারণ কিছু রেজাল্ট বেরিয়ে আসছে, যেটা আমরা আগে দেখি নাই। ফলে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, এইটা হচ্ছে হোমিওপ্যাথির মূল কথা, অ্যাজ মিনিমাম। এইটা খুব অ্যাজ মিনিমাম মানে কি নির্দিষ্ট কোনো মান হতে পারে না, এটা একটা তুলনামূলক রাশি। আপনার ক্ষেত্রে যদি আমি 50 গ্লাস পরিবর্তন করে দেই, আমি আরেকজনের ক্ষেত্রে আমি 100 গ্লাস দিতে পারি,
কার ক্ষেত্রে এটা যে রোগীটা রেকর্ডিং করে আপনাকে বুঝতে হবে যে কোন কোন সিমটম গুলো বাড়তে পারে। সেই আন্দাজটা, এই আন্দাজটা কিন্তু একদিনে আসবে না। আপনারা আন্দাজ করে করতে থাকুন, ঠকবেন একবার, একবার জিতবেন, একবার ঠকবেন, একবার জিতবেন, এই করতে করতে ভেতর থেকে ডেভেলপ করবে। আপনার মামাসিরা তরকারি রান্না করে, হ্যাঁ, তারা কি নুনটা কি ওজন করে দেয়? না, মশলাটা তারা ওজন করে দেয়, ওটাই ওজন করে দেয় না। এমন তারা হ্যাবিচুয়েটেড, আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, আপনি রান্না করুন, তার থেকে আপনার মামাসিরা ভালো রান্না। কারণ কি? এক্সপিরিয়েন্স। হোমিওপ্যাথি তো এক্সপিরিয়েন্সের কথাই তো হ্যানিম্যান বারবার বলেছে, এর আগে আমি বলেছি। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, হোমিওপ্যাথিতে এক্সপিরিয়েন্সটা হচ্ছে মূল কথা। তো এক্সপিরিয়েন্সটা অবশ্যই নীতিভিত্তিক এক্সপিরিয়েন্স। ওই আমি 40 বছর প্র্যাকটিস করলাম, নীতি মানলাম না, ওই এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নেই। তাহলে এরপরে কি হচ্ছে? বাট বাট ইভেন supposing that anyone should desire to make the only correct use of the sulfur is this kind of disease, মানে এই ধরনের রোগের ক্ষেত্রে, স্কিন ডিজিজের ক্ষেত্রে বলছে, যে কারেক্ট ইউজ যদি করে, it will seldom be possible to do this with the same desired success as where the homeopathic physician finds to recent cases of the each disease with still existing eruption. যেখানে যে এইচডিজির ক্ষেত্রে ইরাপশনটা যেখানে তার আছে, সেই ক্ষেত্রে যে সাফল্য পাওয়া যায়, যে সেটা যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ততটা সাফল্য পাবো না। এই কথাটা আগেও বলেছে, আবার বলছে। হ্যানিম্যান বারবার একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বলছেন, মানে কি, আমাদের মোটা মাথায় ঢোকাবার চেষ্টা করছে। ব্যাপারটা তো এই আসলে। ইভেন হোয়েন owing to this under undeniable antisoric effect, sulfur may be able to itself to make the beginning of cure. বলছে যে অ্যান্টিসোরিক এফেক্টের জন্য সালফার প্রথমে বিগিনিং টু কিওর, প্রথমে একটা আরোগ্যের সূচনা সে করবে। আফটার দি এক্সটার্নাল এক্সপালশন অফ দ্য ইরাপশন, মানে এক্সটার্নাল ইরাপশন, ওই যে আর কি বাইরে এক্সটার্নাল ইরাপশন মলম ফলম লাগিয়ে যেটাকে উড়িয়ে দিয়েছেন, সেই রকম রুগীর ক্ষেত্রে কি করবে? সালফার অ্যান্টিসোরিক বলে একটা আরোগ্য সূচনা করবে, আইদার উইথ স্টিল হিডেন অর লেটেন্ট সোডা, মানে যে সোডাটা লুকিয়ে আছে অথবা লেটেন্ট সুপ্ত অবস্থায় আছে। when this has more and less developed and broken out into a varied chronic diseases, যখন এটা বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ যখন তৈরি হয়ে গেছে, এরকম ক্ষেত্রে কিন্তু স্কিন ডিজিজ চট করে বেরিয়ে আসে না। ইট ক্যান nevertheless but rarely made use of for this purpose because the powers have usually been already exhausted, কেন? And because it has been given the patient already before the allopathic physician for one purpose or another perhaps has been given already repeatedly. তখন তো অ্যালোপ্যাথি ইয়েতে তো ওই সালফার দেওয়া হতো, তা আগে তো ওগুলো সব খেয়ে এসছে। মানে আমরা যখন ওষুধ দেবো যখন, তখন কিন্তু ওই দেখা যাবে যে একটা বিগিনিং হলো, পরবর্তীকালে ইমপ্রুভমেন্ট আর হতে চাইছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। ফলে এই জায়গাটায় হচ্ছে, কেননা ওই অ্যালোপ্যাথি ডাক্তার তো রিপিটেড ওয়েতে দিয়েছে তো। বাট সালফার লাইক মোস্ট অফ দ্য অ্যান্টিসোরিক রেমেডিস ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডেভেলপ সোডা, যে সোডাটা বিকশিত হয়েছে, দ্যাট হ্যাজ বিকাম ক্রনিক, যেটা ক্রনিকে পরিণত হয়েছে, ক্যান হার্ডলি বি ইউজ 3 or 4 times, 3 অথবা 4 বারের বেশি, ইভেন আফটার এ ইন্টারভেনিং ইউজ অফ দ্য আদার অ্যান্টিসোরিক রেমেডিস। অনেক সময় ভেতর এর মধ্যিখানে ওষুধ চলাকালীন আবার অ্যান্টিসোরিক কিছু দিতে হয়, উইদাউট কজিং দ্য কিওর ইজ রেট্রোগেড। তাহলে বোঝা গেছে, এই যে সোজা কথায় আমরা এই যে 3 বার 4 বার এই যে আমরা দিতে পারি, তো ওষুধ দিতে পারি, এর মধ্যিখানে অন্য অ্যান্টিসোরিক লাগবে। সোজা বাংলা কথায় একটা ওষুধ সালফারে সব শরীরকে সারবে না, অন্য অ্যান্টিসোরিক ড্রাগ লাগবে, এইটা হচ্ছে সোজা বাংলা কথা। এবং আজকাল এত অবস্থা খারাপ হয়ে গেছে যে শুধু স্কিন ডিজিজ বলে না, যে কোনো ক্রনিক রোগ এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। মানে আমি ধরুন কি বলবো, এটা তো মানতে হবে যে আজকে প্রায় 40 বছর প্র্যাকটিস করে আমি যেটুকু অর্জন করেছি, আর আমি যখন
আজ থেকে 25-30 বছর আগে আমার যা নলেজ ছিল, তখন কিন্তু আমি পড়াপড় অনেক কিছু করতে পারতাম, ইজিলি করতে পারতাম। এখন কিন্তু ইজিলি করতে পারছি না, এই আজকেই আমি গতকাল একটা প্রেসক্রিপশন করেছি, উদম বৃষ্টিতে ভিজেছে। এবার সে কি বলছে যে চিলি পেশেন্ট, প্রচন্ড চিলি, শীত করছে খুব, এই কথাটা বলেছে, চুপচাপ শুয়ে থাকতে চাইছে। এখন ব্যাপারটা হচ্ছে উদম ভিজেছে তারপরে চুপচাপ শুয়ে থাকতে, বায়োনিক এইভাবে আসে না, ইনসিডিয়াস অরিজিন হয়। তাহলে দেখা যাচ্ছে কি বায়োনিয়ার এই চুপচাপটাও এখানে নজরে পড়ছে, তার ওই যে ওয়েট গেটিং যেটা হচ্ছে উদম ভিজেছে, এখানেও কিন্তু রাস্ট্রাক্স আসতে পারে, কিন্তু রাস্ট্রাক্স সিমটম প্রডিউস করে। এবার আপনি কি দেবেন? বড় গ্যানাকলের জায়গা, আরো কিছু জিজ্ঞেস করে তাকে আমি ডাল কামারা দিয়েছিলাম। এই সিজনে ডাল কামারা দেওয়া কি সোজা কথা নাকি? রাস্ট্রাক্স বায়োনিয়ার একটা মাঝামাঝি অবস্থা, যখন সিমটমটা ঠিক ভালো প্রডিউস করছে না, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা ডাল কামারা দিয়ে থাকি। এটা খুব কঠিন জায়গা, এবং ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাটাকে আমি একদিন অর্জন করেছি তা নয়। আজকে রেজাল্ট এসছে 80% বেটার আছে। তাহলে এই যে প্রশ্নটা, তার এই যে জায়গাগুলো, এইরকম জটিলতা কি আজ থেকে 25-20 বছর আগে ছিল? আরে বাবা, অনেক সময় ওষুধও দিতাম না, প্লাসিবো দিলেও চলে যেত অল্প বিস্তার হলে। ওটা আমার একটা স্বভাব ছিল, অল্প বিস্তার হলে ওষুধ দিতাম, এবং ওই দেখা যেত 2-3টে ওষুধ খেতে খেতেই কমে যেত। এখন তো কমতে চায় না, চট করে সময় লাগছে, জটিলতা আসছে। অনেক সময় একটা জ্বরের ওষুধে সারে না, তার সঙ্গে আবার একটা যোগ করতে হয় পরে। একটা জ্বরে পুরোপুরি সারলো না, আবার সিমটম চেঞ্জ হয়ে গিয়ে একটা ওষুধ তাকে দিতে হচ্ছে। এরকম ঘটনাও প্রচুর ক্ষেত্রে হয়। এত কমপ্লিকেটেড হয়ে গেছে ঘটনাগুলো। এটা যদি সিমটোম্যাটোলজি যদি আপনি প্রপারলি নিতে পারেন, আপনি বুঝতে পারবেন যে প্রতি মুহূর্তে কি জটিলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং হোমিওপ্যাথদের যে দিন আসছে, হোমিওপ্যাথদের যে এই জটিলতাটাকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। এই জটিলতা বুঝতে গেলে আপনাকে ম্যাথমেটিক তত্ত্বটাকে এত গুলে খেতে হবে। এটা তত্ত্ব নয়, এটা আপনি রুগীর মতো দেখতে পাবেন, তত্ত্বের কিছু ব্যাপার নেই। অ্যানিম্যাল যেটা অবজারভেশন করে লিখেছে, আমরা তো রুগী অবজারভেশন করি না, রুগীর সিমটম কালেকশন করি। যেমন সেই করে না, সেই টোকেন কালেকশনের মতো, দেখবেন না, টোকেন কালেকশন করে, তোমার নাম্বার কত দাও, এখানে এই নাম্বার অনুযায়ী কালেকশন করছি, সিমটম কালেকশন করছি। আমার ওখানে কোনো আবেগ নেই। টোকেন যে করে, তার আবেগ কোথায় আছে? সে তো শুধু জমা নিয়ে একটা জায়গায় রেখে দেয়, তার তো কোনো আবেগ নেই। তা আমাদের এই সিমটম কালেকশনের মধ্যে সেই আবেগটা নেই। আবেগ বলতে হোমিওপ্যাথির আবেগের কথাটা বলছি। হোমিওপ্যাথিক যে চিন্তা ভাবনা, হোমিওপ্যাথিক যে বোধ শক্তির অনুযায়ী যে আবেগ, সেটা কিন্তু আমাদের নেই। এবং তার ফলে কি হচ্ছে, আমরা সিমটম কালেকশনও সেরকম হচ্ছে। আরেকটা কথা এখানে একটা বলেছি, উইদাউট কজিং দ্য কিওর টু রেট্রোগেড। রেট্রোগেড কথাটা কিন্তু বলে, রেট্রোগেড কিওর কিন্তু মাস্ট বি রেট্রোগেড ইন অর্ডার, মানে পেছন থেকে আসবে, যেটাকে ওটাকে হেরিং ল ওখান থেকে তৈরি করেছে, এবং কেন্ট ওখানে 11 অবজারভেশন তৈরি করেছে। রেট্রোগেড ঠিক ক্রমানুসারে বিপরীত ক্রমে ফিরে আসবে, সারবে। আপনারা কজন দেখতে পারেন ওষুধ দেওয়ার পর বিপরীত ক্রমে সারছে? দেখতে পান না। কেন দেখতে পান না? আপনার প্রেসক্রিপশন ঠিক হয়নি, প্রেসক্রিপশন পারফেক্ট হয়নি। আপনারা যখন পারফেক্ট প্রেসক্রিপশন যখন করতে পারবেন, তখন দেখবেন, বিশেষত অনেক কেসে দেখবেন একদম ছবির মতো সব রিটার্ন করবে। আপনাকে মনে হবে যেমন ধরুন ওই সত্যজিৎ রায় বা গদার বা এদের মতো সব বিশ্ব বরেণ্য সব চলচ্চিত্রকার যারা আছে, যারা আর্ট ফিল্ম যারা তৈরি করে, তাদের দেখবেন, তারা তাদের ওই ছবিটা দেখে আমাদের মোহিত হয়ে যেতে হয়। আপনি পেশেন্ট দেখেও মোহিত হয়ে যাবেন। পেশেন্টের যখন এই খেলাগুলো দেখতে পাবেন, অদ্ভুত খেলা দেখতে পাবেন, কি সৌন্দর্য, কি অপার সৌন্দর্য হোমিওপ্যাথির মধ্যে লুকিয়ে আছে। ও এইটা যেদিন 2-4টে দেখতে পাবেন, সেদিন আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি নিজেই দৌড়বেন। হোমিওপ্যাথিকে তৈরি করতে পারে না, নিজেকে তৈরি হতে হয়। এবার একটু আমি আসি, দ্য কিওর অফ অ্যান ওল্ড সোডা that has been deprived of its eruption। তার ওল্ড সোডা, যেটা পুরনো সোডা, যেটা ডিপ্রাইভ অফ ইরাপশন,
ইরাপশন ডিপ্রাইভ মানে ইরাপশন যা নাই আর কি, সোজা কথা, বঞ্চিত হয়েছে, তার মানে উড়িয়ে ফুড়িয়ে দিয়েছে, সেই জন্য বঞ্চিত হয়েছে। ওয়েদার ইট মে বি লেটেন্ট, এটা লেটেন্ট সুপ্ত হতে পারে, বা কুইনজেন্ট, কুইনজেন্ট মানে শান্ত, সোনাটা শান্ত অবস্থায় আছে, এরকম হতে পারে। অর অলরেডি ব্রোকেন আউট ইনটু ক্রনিক ডিজিজ, অথবা ক্রনিক ডিজিজে সেটা ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে। তিনটে ক্ষেত্র আছে সোনার, একটা লেটেন্ট কন্ডিশন যেখানে সুপ্ত অবস্থায় আছে, যেখানে কুইনজেন্ট কন্ডিশন যেখানে শান্ত আছে, অ্যাকশন নিচ্ছে না আর কি, চুপচাপ বসে আছে, সোজা কথা। এই যে অবজারভেশন গুলোকে হ্যানিম্যান করেছে, এগুলো আমাদের পক্ষে করা কি খুব সোজা মনে করেছে? আদৌ করতে পারবো কিনা সন্দেহ আছে, খুব কঠিন জায়গা এগুলো, কিন্তু আমাদের রোগীর সঙ্গে কথা বলতে বলতে আমরা বুঝতে পারবো। তারপর কি বলছে, অলরেডি ব্রোকেন আউট ইনটু দ্য ক্রনিক ডিজিজেস ক্যান নেভার বি অ্যাকমপ্লিশড উইথ সালফার অ্যালোন। যখন এই ক্রনিক ডিজিজ যখন পরিণত হয়ে যাবে, তখন শুধুমাত্র সালফার দিয়ে আপনি তাকে সারাতে পারবেন না, নর উইথ দ্য সালফার বাথ, তাকে ওই সালফার বাথ মানে বন্ধ স্নান করে না বিভিন্ন ঝর্ণা ফর্ণা, বা বা ন্যাচারাল আর আর্টিফিশিয়াল, ন্যাচারাল হোক আর আর্টিফিশিয়াল, কোনো কিছু দিয়ে তাকে আরোগ্য করতে পারবে না। এটা শুধু সালফারের ক্ষেত্রে নয় রে বাবা, বর্তমান যুগে প্রতিটি ক্রনিক রোগের ক্ষেত্রেই আপনি একটি ওষুধ দিয়ে সারাতে পারবেন না। অথচ দেখবেন একটি ওষুধ দিয়ে ম্যাজিক হয়ে গেছে। যদিও ওই হোমিওপ্যাথির সঙ্গে ম্যাজিক কথাটা আমি পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে যে আমি দেখতে পাবেন সব দুরন্ত জল একটা ওষুধ দিয়ে সব হয়ে গেছে, আর অ্যানিম্যাল বলছে একটা ওষুধে সারবে না। আমাদের অভিজ্ঞতাও তাই, আরোগ্য হবে না, একদম ক্লাসিক্যাল আরোগ্য বলতে যেটা বোঝায়, একদম অর্গানসম্মত আরোগ্য, সেটা হবে না। তাহলে চলছে কি, আপনারা দৌড়চ্ছেন কাদের পেছনে, যারা এইসব কথাগুলো বলছে। ভাবছেন ওরে বাবারে একটা ওষুধে সে, তাহলে দেখা যায় অনেক কিছু শিখতে পারবো। আপনি যদি এই বইটা যদি পড়েন, তাহলে আপনি তাকে বর্জন করতে পারতেন। আর আমি যদি তাকে বর্জন করতে বলি, তাহলে বলে আপনি জেলাস, আপনি ওর সাফল্য দেখে আপনি ঈর্ষা করছেন, সেই জন্য এইসব কথা আবল তাবল বকছেন। এই হোমিওপ্যাথি জগতে এটা তো ভালো নয়, আপনাদের স্বভাব হচ্ছে নিন্দে করা। না, আমি নিন্দে করছি না তো, আপনাকে শুধু বাছাই করার রাস্তাটা আমি দেখাচ্ছি। আমি নিন্দে করার কে, আর আপনি কাকে গ্রহণ করবেন বর্জন করবেন সেটা তো আপনি ডিসিশন নেবেন। আমি শুধু রাস্তাটা দেখাচ্ছি যে দেখুন এখানে অ্যানিম্যাল এই বলছেন, এবার সেটা ভালো লাগলে পরীক্ষা করে দেখবেন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইটুকু হবে না আর একটু এগোবো, একটা পারা? স্যার আগানা একটু। আচ্ছা ঠিক আছে, মজা লেগেছে তাহলে? জি স্যার। আচ্ছা, এবার here I may mention the curious circumstances that in general, একটা কৌতূহল দীপক একটা ঘটনার কথা এখানে বলছে, উইথ দ্য এক্সেপশন অফ রিসেন্ট ইজ ডিজিজ, মানে এখন এই যে রিসেন্ট যে মানে এই সদ্য যে ইজ চুলকানি যেটা হয়েছে সেটার কথা বলছে, স্টিল অ্যাটেন্ডেড উইথ ইটস আনরিপ্রেসড কিউটেনিয়াস ইরাপশন। এই কথা আবার ঘুরিয়ে বলছে, আনরিপ্রেসড মানে যেটাকে আর কি দমন করা হয়নি, সোজা কথা এক্সটার্নাল ইয়ে দিয়ে কিছু গন্ডগোল পাকানো হয়নি, এইরকম ইরাপশন। তাহলে দেখা যাচ্ছে কি সোডা উইথ ইরাপশন, সোডা উইথ ইরাপশন, বারে বারে প্রতিটা জায়গায় হ্যানিম্যান ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তাহলে ইরাপশনের সঙ্গে সোডার একটা যোগসূত্র আছে। তাহলে এই যে ইরাপশন যে আপনি সারাবেন, ইরাপশন কি আপনি সারাবেন? আমরা মুখে বলি ইরাপশন তো ম্যানিফেস্টেশন সোডার, আমি সারাবেন সোডাটাকে, সোডা যে ফ্লায়ার আপ করেছে, যেটা ফ্লায়ার আপ করেছে, যেটা এখন রোগ তৈরি করতে শুরু করছে, সেই সোডাকে আপনি প্রশমিত করবেন। তাহলে এবার কি হচ্ছে, and which is so easily cured from within। দেখো এইখানে খুব মজার কথা বলছে, এখানে অ্যানিম্যাল বলছেন যে যদি আমরা এইরকম যদি ইরাপশন সমেত যদি সোডা দিয়ে থাকে, তা আমরা তাহলে ভেতরেই তাকে সোডাকে আমরা কি করব, কিওর করতে পারবো।
এখানে তারপরে হ্যানিম্যান এটার এই এইখানে কতগুলো একটা দিয়েছে, কি দিয়েছে না উইদিনের পর একটা স্টার দিয়েছে। স্টারটা এখানে বলছেন রিসেন্ট ইজ ডিজিজ উইথ ইটস স্টিল প্রেজেন্ট কিউটেনিয়াস ইরাপশন। দেখুন আবার ওই কিউটেনিয়াস ইরাপশনটাকে সবসময় ধরে ধরে কথাটা বলছেন। হ্যাজ বিন কিওর্ড অ্যাট টাইমস উইদাউট এনি এক্সটার্নাল রেমেডি। কোনো এক্সটার্নাল রেমেডি ছাড়াই কিন্তু এটা সেরে যেতে পারে। বাই ইভেন ওয়ান very small dose of the properly potentized preparation of sulfur। কি বলছে? ওয়ান ভেরি স্মল ডোজ। দেখুন ওয়ান কথাটা বলে 2, 3, 4 বলে নাই। আপনারা কি দেখছেন? আমি কিছু বলবো না। কি দেখছেন বা কি করছেন ভাবুন। কারণ হ্যানিম্যান বলছেন ওয়ান ভেরি স্মল ডোজ। আমাদের আসছে কি বলবো, সেই অতিথি খাওয়ানোর মতো আর কি। অতিথিকে একদম সেই নাক পর্যন্ত খাওয়াবার চেষ্টা করি আদর করে, তারপর তার বমি করুক পায়খানা করুক আমার যায় আসে না কিছু, মানে এটাই হচ্ছে আদর। রুগীকেও আমরা ওইরকম খাওয়াবার চেষ্টা করছি যেন অতিথি। সত্যি তো আমাকে পয়সা দেওয়ার জন্য এসছে, তার বিরাট বড় অতিথি, বড় অতিথি। ফলে আমরা কি করছি, এই কাণ্ডটা করছি। স্মল ডোজেস অফ প্রপারলি পোটেন্টাইজ প্রিপারেশন। তার মানে কি, যে কোনো ওষুধের কিন্তু পোটেন্টাইজ প্রিপারেশন ছাড়া ব্যবহার করার কথা হ্যানিম্যান বলছেন না অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে। তাহলে মাদার ফাদার আসে কোথা থেকে? আমি এটাও বলবো না কিছু। আপনারা ভাবুন, আপনারা বুঝুন। তারপরে কি বলছে, প্রিপারেশন অফ সালফার দাস উইদিন 2 or 3 or 4 weeks। 4 সপ্তাহের মধ্যে এটা চলে যেতে পারে। মানে এই প্রথম যখন শুরু হচ্ছে সেই জিনিসটা, বাস্তবে কিন্তু আমাদের কাছে তো ওইরকম আসে না। বলে আমাদের চুলকনি সারাতে দম বেরিয়ে যায়, অনেক সময় সারাতেই পারি না। আমি তো অনেক সময় বলে ফেলি চিতায় শাঁখা পেলে সারবে। আছে এরকম কিছু পেশেন্ট আছে যারা মলম ফলম দেয় না কিছু দিক, সার্বিকভাবে সব দিকে ভালো আছে, বাবা মলম লাগিয়ে মরবো নাকি, সুন্দর আছে। এরকম বেশ কিছু আমার পেশেন্ট আছে। একটা দুটো নয়। এবার বলছে, তারপরে কি বলছে, এটা তো সালফারের গল্প গেল। এবার অন্য ওষুধের কথা বলছে। ওয়ান্স এ ডোজ অফ হাফ গ্রেন অফ কার্বো ভেজিটালিস পোটেন্টাইজ ইন এ মিলিয়ন ফোল্ড। মানে হাফ গ্রেন কার্বোভেজিটালিস মানে কার্বোভেজকে কি করালো, মিলিয়ন মানে 10 লক্ষ আর করে তাকে কি করা হলো, পোটেন্সি তৈরি করা হলো। এবং একটা ফ্যামিলির এ ফ্যামিলি অফ 7 পার্সন, মানে একটা পার্সনে 7% 7 জন আছে, বা 3 times a little dose of an highly potentized CPR was sufficient। বলছে যে, তারপরেই বলছে এটা তো কার্বোভেজের কথা বলছে যে 10 লক্ষ ফোল্ড মানে 10 লক্ষ পরিবর্তন করে যে সূক্ষ্ম ডোজটা আছে, তাহলে আমরা 200 গ্লাস পরিবর্তন করে 500 গ্লাস পরিবর্তন করে ওষুধ দিচ্ছি, সেটা কি হ্যানিম্যানের 10 লক্ষ থেকে বেশি? আমি কিছু বলবো না, আপনারা ভাবুন। আমাদের তো আনসাইন্টিফিক বলে নাকি, পার্থ জানে তো আনসাইন্টিফিক। আমরা নাকি এটা গেলাতে চাইছি। কোথা থেকে গেলাতে চাইছি না, হোমিও দর্পণ থেকে। আর আমরা গেলালেই আপনি গিলবেন নাকি? আপনি মুখ না হা করলে আমি গেলাবো কি করে? এখানে তাহলে কি বলছে এখানে, তারপরে কি বলছে, তারপরে ইয়ের ক্ষেত্রে কি বলছে, যে সিপিআর ক্ষেত্রে কি বলছে, লাইক ডোজ অফ অ্যাজ হাইলি পোটেন্টাইজ সিপিআর ওয়াজ সাফিসিয়েন্ট। হাইলি পোটেন্টিয়াস সিপিআর যেটা আছে সেটাও কিন্তু সোজা কথা একটা ডোজ দিয়েই সাধারণত আমাদের ওষুধ দেওয়ার প্রবণতাটা বেশি আছে, সেটাই দেওয়া উচিত। হ্যানিম্যান তো বলছেন বারবার একটা ডোজ, এই সিঙ্গেল কথাটা মূল কথা নয়, মূল কথাটা হচ্ছে মিনিমাম ডোজ। মিনিমাম ডোজ আপনি 1-এর থেকে তার মিনিমাম হয় না, আপনি 0 তো হতে পারে না ডোজ। একটু বাস্তব লজিক দিয়ে ভাবুন, 0 কি কারো ডোজ হতে পারে? হতে গেলে অন্তত একবার হতে তাকে দিতে হবে নাকি? এই জায়গাটা আমাদের বুঝতে হবে। ডোজের ক্ষেত্রে আমরা যত বেশি ফাইন করব, যত বেশি মিনিমাম করব, আপনি যে ওষুধটি সিলেকশন করেছেন সেটা যদি সঠিক হয়, তাহলে আপনি লার্জ ডোজে আপনি যে রেজাল্ট পাবেন, সূক্ষ্ম ডোজে তার থেকে বহুগুণ ভালো রেজাল্ট পাবেন। এবং সোজা কথা কি জানেন তো, সূক্ষ্ম ডোজে আমরা দেখেছি অ্যাগ্রাভেশন গুলো কিন্তু খুব মিনিমাম হয়, বা অধিকাংশ ক্ষেত্রে সহনীয় হয়। এটা কিন্তু আমাদের অনেকে কিন্তু অ্যাগ্রাভেশনটা সেইভাবে বুঝতেও পারেন না,
দু একদিন হয়তো একটু মনে হলো, ব্যাস আবার ঠিক হয়ে গেল। এরকম তো আমরা দেখতে পাই। অ্যাগ্রাভেশনটা একটা ফ্যাক্টর তো হোমিওপ্যাথি ডাক্তারের ক্ষেত্রে। ফলে আমরা এইভাবে এখানে তাহলে হ্যানিম্যান কি বলছেন, বারবার একটা কথা বলছে, সূক্ষ্ম ওষুধে রোগ আরোগ্য আর স্থূল ওষুধে রোগ আরোগ্য হবে না, প্রাথমিক আরোগ্য হবে, প্রাথমিক উপশম হবে, পরে আর সারবে না। এই হচ্ছে হ্যানিম্যানের বক্তব্য। এই জায়গাটা আমরা যদি অ্যাগ্রি হন, তাহলে আপনি এই জায়গাটা পড়ুন, দেখুন হ্যানিম্যান যা বলছেন আমরা কি তাই করছি। আসলে করে দেখি না, আমরা করে দেখি, অসুবিধা কি আছে? হ্যানিম্যান আমরা করে যদি দেখি যে না হ্যানিম্যানের কথাবার্তা ভুল আছে, ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু বাস্তবটা তা না। বাস্তবটা হচ্ছে এই হ্যানিম্যান পারফেক্ট, আমরা ভুল। এটা আমার জীবনে বারে বারে আমি দেখেছি। হ্যানিম্যান পারফেক্ট, আমরা ভুল। আমরা যখন তার মতন পারফেকশন কিছু কিছু ক্ষেত্রে করতে পারি, তখন রেজাল্ট খুব সুন্দর পাই। এটা ঠিকই যে আমাদের বয়স হওয়ার জন্য, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এখন পারফেকশনটা আগের থেকে বেটার হয়েছে। এই পারফেকশন তো ধীরে ধীরে বাড়ে, একদিনে তো হয় না। আপাতত আজকে এইটুকু আলোচনা করলাম, এবং আমি উপস্থিত বিশেষ করে জুনিয়রদের কাছে আবেদন, আপনারা সূক্ষ্ম শক্তি আর জড় আর স্থূল শক্তি এই দুটোর মধ্যে কোনটাকে গ্রহণ করবেন ভাবুন। এই আর প্যারাটা তো কমপ্লিট হলো না রে, তুই তো স্টারটাকে ওইটা করলি, তারপরে লাইন স্টারের পর খেয়াল করিনি, খেয়াল করি রে। আসলে আমার প্যারাগ্রাফটা তো কমপ্লিট করতে হবে। আসলে কি জানিস তো, আমার তো একটা চোখের ডিস্টারবেন্স আছে রে, ওটা আউট হয়ে গেছে। আমি তো খুব ভালো দেখি না, না ক্লিয়ার কাট তো দেখি না আমি। আচ্ছা, ভালো দেখতে পাচ্ছিস? হ্যাঁ এবার আমি অন্তর খুব দেখতে হবে। আমি খুব ক্লিয়ার দেখি না, ঝকঝক আমি দেখি না, অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে। এভরি আদার, আচ্ছা ওই স্টারের পর আছে এভরি আদার সোরিক ডায়াথেসিস, দ্যাট ইজ দ্য সোরা দ্যাট ইজ স্টিল লেটেন, মানে সোরাটা স্টিল লেটেন উইদিন, তোমার ভেতরে যখন লেটেন কন্ডিশনে আছে, সুপ্ত আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোরা দ্যাট হ্যাজ ডেভেলপড ইন্টু ওয়ান অফ দ্য ইনএভারেবল ক্রনিক ডিজিজ স্প্রিং ফ্রম ইট। মানে সোরা থেকে হাজার হাজার, ইনএভারেবল মানে কি অসংখ্য রোগ ডিস তৈরি হতে পারে। ইট ইজ ভেরি সেলডাম কিওর্ড বাই এনি সিঙ্গেল অ্যান্টিসোরিক রেমেডি। এটা খুব রেয়ার ক্ষেত্রে, সেলডাম প্রায় হয় না বলতে গেলে। হ্যাঁ, এনি সিঙ্গেল অ্যান্টিসোরিক রেমেডিজ হয় না, বাট রিকোয়ার্স দ্য ইউজ অফ সেভারাল অফ দিস রেমেডিজ। ইন দ্য ওয়ার্স্ট কেসেস দ্য ইউজ অফ কোয়াইট এ নাম্বার অফ দেম, ওয়ান আফটার দি আদার, ফর দ্য পেশেন্ট কিওর। বিশেষ ক্ষেত্রে মানে জটিল ক্ষেত্রে আরো কি একটার পর একটা ওষুধ দিই। তার মানে কি সিমটোম্যাটোলজি, এই যে রিভার্স অর্ডারটা ফিরে আসছে, রেট্রোগেট প্রসেস যে ফিরে আসছে, যেটা একটার পর একটা স্টেজ উঠে আসছে, এবার টোটালিটি করে একটা দিতে হচ্ছে আপনাকে। এইটা যদি আপনি না বুঝতে পারেন কে কোন সিমটম উঠে আসছে, সোরা অ্যান্টিসোরি দিয়েছে, সোরা উঠে আসছে, সোরা উঠে আসলে অ্যান্টিসোরি দেবেন। সোরা না আসে, যদি সিফিলিস আসে বা সাইকোসিস আসে, তো চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। তার মানে কি সিমটমের যে মুভমেন্ট গুলো, প্রত্যেকটা মায়াজমকে একদম যেমন আপনার হাতের আঙুলগুলো দেখতে পান, এইরকম দেখার মতন অবজারভেশন পাওয়ার তৈরি করতে হবে। এটা একদিনে হবে না, আমি বলে দিলেই হবে না, চেষ্টা করুন, আস্তে আস্তে হবে। এবং যার জন্যই আমি এই ক্রনিক মায়াজমটা পড়ছি, এটা আপনাদের নিশ্চয়ই লাভ হচ্ছে আমি আশা করি। সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমার, এগুলো সব আন্ডারলাইন করা আছে, এগুলো পড়েছি, আবার পড়ছি, যখন দেখছি আবার শিখছি। আসলে কি জানেন তো, হ্যানিম্যানের মতন এত হ্যানিম্যানকে বোঝার মতো মেরিট অন্তত আমার নাই। ওই জন্য বারে বারে আমি পড়ে আমি যেটুকু বুঝতে পারছি, অনেস্টলি আপনাদের কাছে কনফেস করছি, অনেস্টলি করছি। হ্যানিম্যান অনেক বড় মনীষী, এখন তাকে বুঝতে গেলে প্রথমে ওই জন্য আমি কেন দিয়ে শুরু করেছি, নাহলে তো আমরা এখানে গিয়ে লাজে গোবরে হয়ে যাব। এবং হ্যানিম্যানকে বোঝাটা এত সোজা না। তাই দেখা যাচ্ছে কি যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেখানে অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট করছেন, সেখানে কিন্তু যেগুলো ক্রনিক ডিজিজ, সেখানে একটা অ্যান্টিসোরিকে রোগ সারবে না। বলে আপনি যদি মনে করে থাকেন যে একটাতে সারবে, তাহলে তো মহা মুশকিল, সারবে না, অন্য ওষুধ লাগবে। এই যে অন্য ওষুধ লাগবে একটা থেকে একটা যে আপনি যাবেন, সেটাও তো ওই কে বলে দিয়েছে অমুক এই ওষুধকে এই ওষুধ ফলো করে,
কারো কথাই চলে না, এই কথায় যে এই ওষুধের সঙ্গে এই ওষুধ চলবে, এরপরে এইটা আসবে, অমুক আসবে তমুক আসবে, এই যে গল্পগুলো বিভিন্ন জায়গায় দেখতে পারে, এটাও কিন্তু প্রেজুডিস। সবসময় মনে রাখবেন, সেটা হ্যানিম্যানই বলুক বা যে কোনো অন্যান্য মনীষী বলুক, যদি কোনো জায়গায় তারা ফিক্সড করে দেয় এটা হলে এই হবে, আর সেটা 99.5 না, প্রায় 100 থেকে 1% একটু কম হলেও ভুল, সোজা কথা ভুল। হোমিওপ্যাথিতে কিন্তু এরকম ফিক্সড বলে কিছু হতে পারে না, যেহেতু এটা ইন্ডিভিজুয়ালাইজেশনের ব্যাপার, ওই জন্য কোনো কিছু ফিক্সড নেই এখানে। ফলে আপনি যে এই যে ওষুধটা দেবেন, আপনি দেখবেন একটা ওষুধ সিলেকশন করছে, সেটা ধরুন আমি 10টা ন্যাট্রামোর প্রেসক্রিপশন করি, আপনি মিলিয়ে দেখুন 10টা পেশেন্ট কিন্তু একই সিমটম প্রডিউস করেনি। তাদের যে ওষুধ দিচ্ছেন একই মাত্রায় দেননি, একই পাওয়ারে আপনি দেননি। আবার ফলো আপটা যদি দেখেন, সেখানে দেখতে পাবেন সিমটমের মুভমেন্টগুলো একই রকম ভাবে হয়নি, বা একই ল ফলো করে হয়নি, বা যদি একই ল ফলো করে থাকে তার বিভিন্ন উপলগুলোকে ফলো করেছে। যেমন হেরিং ল ফলো করতে গেলে পরে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, তাহলে ব্যাপার হচ্ছে কি এক একটা এক এক ভাবে করছে। এই যে ব্যাপারটা, এটাই তো ইন্ডিভিজুয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজেশন প্রতিটি ক্ষেত্রে এইটা যদি আপনারা বোঝেন তাহলে সমস্যা নেই, আপনারা কোনো জায়গায় ফিক্সড হবেন না, চোখ কান খোলা থাকবে, দেখবেন কি হচ্ছে, বুঝুন কোন দিকে যাচ্ছে, এবার লটাকে ওখানে অ্যাপ্লাই করুন। লটাকে অ্যাপ্লাই করে দেখুন, লয়ের সঙ্গে যদি মিলে যায় অবজারভেশন, পেশেন্ট ইজ কারেক্ট, মেডিসিন ইজ কারেক্ট। আর ল যদি না মেলে সব গেল, লকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, তাহলে এনি প্রেসক্রিপশন উইদাউট ল ইজ স্টেরাইল। ল ছাড়া যে কোনো প্রেসক্রিপশন সেটা যে বন্ধা, সোজা কথা, সেটা কোনো কার্যকরী না। ফলে এই যে কার্যকরী, যেটা আপনি বলছেন হ্যাঁ আমি ওষুধ দিয়ে কাজ পেয়েছি, সিমটম কমে গেছে, আরে বাবা আমরা একটা সময় সালফার প্রচুর দিয়েছি, পার্থ আছে, পার্থ জানে সালফার প্রচুর দিয়েছি, কারণ আমরা রেপোর্টারি করে দেখতাম সালফারই বেশি আসতো। তো তাতে আমরা কি দেখেছি, তখন তো বুঝতাম না, পরে বুঝতে পারলাম প্যালিয়েশন সাপ্রেশনটা কি জিনিস। তখন ব্যক্তি চোরে বাবারে এ তো বহুত গন্ডগোল করে ফেলেছি। তো তখন বুঝতাম না, কমে গেলে আনন্দ পেতাম, রুগীও সুনাম করতো, সে পয়সা পকেটে ঢুকতো, সেটা তো অসৎ পথে পয়সা, লোক ঠকানো পয়সা। একটা কারণেই ক্ষমা করা যায়, আমরা বুঝতাম না বলে করেছি, বুঝে তো করা যাবে না, বুঝে তো লোক ঠকানো যাবে না। ফলে এই যে এটা আমরা বুঝতাম না কেন, আমাদের ফিলোসফি নলেজটা ছিল না। আমরা বুঝতে, স্যারেরা কি দেখাচ্ছেন না, স্যারেরা দেখিয়েছেন, আমরা দেখতে পেতাম না, আমরা তো অন্ধ। এবং হোমিওপ্যাথি আমি আগেও বারবারে বলেছি, হোমিও দর্পণের মূল উদ্দেশ্য আপনাদের কিছু শেখানো নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে হোমিও দর্পণের মূল উদ্দেশ্য, বা আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের হোমিওপ্যাথিক চোখটাকে ওপেন করে দেয়, হোমিওপ্যাথিক চোখটা আপনাদের ডেভেলপ করুন। এই কথাটা আবার আমার নয়, এই কথাটা হচ্ছে আমার শিক্ষাগুরু ডাক্তার তপন কাঞ্জিলাল। হোমিওপ্যাথিক আই তৈরি করতে হবে, হোমিওপ্যাথিক আই তৈরি করতে হবে, নাহলে কিন্তু হোমিওপ্যাথি বাঁচবে না। তত্ত্ব তো সব জায়গায় আছে, বই তো সব জায়গায় আছে, আপনি নেট খুলুন না, অনেক কিছু আছে, আপনি শেষ করতে পারবেন না। তাহলে আমাদের এই নীতিভিত্তিক কাজ করতে হবে, এবং প্রতি ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা নীতিহীন কোনো কাজ করব না এবং নীতি মেনে চলবো। তাহলে দেখা যাবে রোগীও আরোগ্য হচ্ছে, হোমিওপ্যাথির সুনামও বাড়ছে, হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত হচ্ছে দৃঢ়ভাবে। এটাই তো আমাদের স্বপ্ন, হোমিওপ্যাথিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, এবং সেখানে আমাদের প্রত্যেকের কিছু কিছু ক্ষুদ্র অবদান যদি থাকে, সেটাই তো সবচেয়ে বেশি আনন্দের। এবং আশা করি আমি বোঝাতে পেরেছি আমার উদ্দেশ্যটা। তা আজকে আমি এখানে শেষ করলাম। পার্থকে ধন্যবাদ জানাই, তুই ভুলটা ধরে দিয়েছিস, আমি লাফিয়ে বেরিয়ে গেছিলাম, ধন্যবাদ তোকে। এরকম সচেতন চাইবে তো, এটা পার্থ সিনিয়র লোক, ও বলবে কেন, জুনিয়র ছেলেরা বলুক যে স্যার আমি এই জায়গাটা অমিট করে গেছে, ও তো বলবেই, ও তো জানে, বলতেই পারে। কিন্তু জুনিয়রদের কাছে আমি এই অ্যাক্টিভিটিটা চাইছি, তারা বলুক। তাহলে আমরা কি করব, সামান্যতম ভুল করলেও কিন্তু আমাদের ভয় থাকবে, ভুলটাকে আমরা সংশোধন করার সুযোগ পাবো। কারণ ভুল তো সবারই হবে, যে কাজ করে তারই ভুল হয়। আমি পড়াচ্ছি, আমারও ভুল আছে, খুঁজে হয়তো পাওয়া যাবে, এখনো তো ধরতে পারলাম না, পরে পাবো। এই জন্য রেকর্ডটা করে রাখা, রেকর্ডটা করে রাখলে পরে আমরা ধরতে পারবো যে কোন জায়গায় কি গন্ডগোল হচ্ছে। যাই হোক, আজকে আমি এইটুকু বলে শেষ করলাম। এবং এখানে দেখো, এই দীপেন, তুমি দেখো পার্থ তো আছে, পার্থ স্বপন আমি দেখতে পাচ্ছি,
ধন্যবাদ। এই জায়গাগুলো যদি কিছু অ্যাড করার থাকে ওরা অ্যাড করুক, বা আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি সেই জায়গাটাকে হাইলাইট করে সেই জায়গাটা সংশোধন করে দিয়ে বলুক, কারণ এখান থেকে কেউ ভুল শিখুক এটা আমি চাই না। আচ্ছা স্যার, হ্যাঁ, পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে ধন্যবাদ জায়গাটা তুলে ধরার জন্য। আমি পার্থপ্রদীপ চৌধুরীকে স্যারকে ডেকে নিচ্ছি। স্যার, কিছু অ্যাড করুন আজকের আলোচনার বিষয়ে যতটুকু। আমি ভুল বললেও সেটা ওপেনলি বলবি, ছাড়বি না। সম্ভবত স্যারের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে লেফট নিচ্ছেন, মানে। ও, এই হচ্ছে গন্ডগোলের জিনিস গো। পার্থপ্রদীপ চৌধুরী স্যার আবার ঢুকিয়েছে দেখছি তো। খুব গন্ডগোল করছে তো, এই নেটের খুব প্রবলেম হচ্ছে। আর নেটের প্রবলেম হচ্ছে, তোর হচ্ছে টাওয়ার ডেভেলপ করছে সেই জন্য হচ্ছে। স্যার এবারে বলুন, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? এইটা কোনো যোগ কর, আমি যদি কিছু ভুল বলে থাকি সেটা সংশোধন কর। না না, ঠিক আছে, বলছি। আজকে প্রথমে যেটা অমর যেটা বলে আর কি শুরু করলো, এটা অসাধারণ। যে আপনি যদি কোনো এলোপ্যাথিক ডাক্তারকে বলেন আর কি যে আপনি কি প্যাথোলজি পড়েছেন, তাহলে খুব একটা হাস্যকর কথা হবে। কিন্তু একজন হোমিওপ্যাথ ডাক্তারকে যদি বলা হয় যে কনিক ডিজিজ পড়েছেন বা কনিক মাইজম পড়েছেন, তাহলে কিন্তু আপনি মানে 100 জনের মধ্যে 0.1% হয়তো এই যারা এটা পড়েছেন বা উপলব্ধি করেছেন। তারা বিষয় হচ্ছে আমাদের কনিক মাইজম সম্পর্কে জ্ঞান থাকা বিশেষ দরকার, না হলে কিন্তু হোমিওপ্যাথি আমরা ঠিকভাবে হোমিওপ্যাথিটা করতে পারবো না। বিষয় হচ্ছে একদম ফ্রম দ্য বিগিনিং অফ হোমিওপ্যাথিক, মানে একদম হেনিম্যানের টাইমে তার শিষ্যরা মানে যারা এই হোমিওপ্যাথিটাকে ফলো করছিলেন, যে 108 নম্বর ফুটনোটে তিনি কিন্তু বলছেন যে একটা ভাজা পায়রার মতন ওই হোমিওপ্যাথিক ওষুধরা মুখে এসে উড়ে পড়বে না। আবার বোধহয় 153-54 এইরকম অ্যাপ্রিজমে বলছেন যে টোটালিটিটা সব সময়তেই যে একদম হুবহু একটা ওই তাহলে এই জায়গাটা একটা মুন্সিয়ানার ব্যাপার থাকে। আর এই গন্ডগোলটা আমাদের কিছু স্টলওয়ার্ট হোমিওপ্যাথরা করে দিয়েছেন, যারা মায়াজমটাকে স্বীকার করেননি। এবং এনএমএনও ভেরি বিগিনিং মায়াজম যখন আবিষ্কার করেন তখন তিনিও কিন্তু দ্বন্দ্বে ছিলেন যেটা কিভাবে মানুষ নেবেন। না, আপনারা দেখুন প্রায় 250 বছরের কাছাকাছি, মানে 1796 সালে এসেজ অফ নিউ প্রিন্সিপাল যে উনি পাবলিশ করলেন নিউল্যান্ড জার্নালে, তাহলে আজকে কত বছর হয়ে গেছে? 225-250 বছরের কাছাকাছি প্রায় হচ্ছে। তাহলে এই সময়তে আমরা সারা সমগ্র বিশ্বের মধ্যে কি দেখছি? একটা মারাত্মক পলিউশন, এবং এখন তো আরো ভয়ঙ্কর রকমের মানে এই যে মেডিসিনের পলিউশন বা এই সাপ্রেশন প্যালিয়েশন এগুলো ব্যাপকভাবে হচ্ছে। এবং আধুনিক যে বিজ্ঞানের আবিষ্কারের জন্য বিভিন্ন রকম ভাবে আর কি, তার সে ফিজিক্যাল বিজ্ঞানী হোক, তার কেমিস্ট্রি হোক, বা ধরুন এই যে এগ্রিকালচারেতে আজকে দুনিয়াটা যে জায়গায় চলছে, অনেক কিছু কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে। এবং সেই সময়তে তিনি ছোড়া সম্পর্কে যতটা বেশি ভাবে বলেছেন, আসলে তখন ওরকম ছিল। তারপরে সাইকোসিস এবং সিফিলিস আরো বেশি ডেভেলপ করে, যে এই চ্যালেঞ্জটাকে পরে আমরা দেখতে পারি। এবং দেখুন যে সময়তে জেন কাঞ্জিলাল চিকিৎসা করছেন, তখনও কিন্তু তিনি অধিকাংশ ক্ষেত্রে প্রথমে থুজা প্রেসক্রিপশন করতেন, কারণ ভ্যাকসিনেশনের এত চল। আর এখন তো ধরে ধরে ভ্যাকসিন দিচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনের যে গন্ডগোলটা আছে, এবং তার জন্য গন্ডগোল আছে। আপনার ভেরি রিসেন্ট এই কোভিড-19 যে সমস্ত ভ্যাকসিন দেওয়া হলো, তার জন্য এই যে গোলমালগুলো হলো, এবং তাতে তো আমরা খুব রুগীগুলোকে তো একদম ওই রকম ভাবে পাচ্ছি না যে একটা মায়াজম বা শুধু এই মায়াজমেরই যে কম্বিনেশন তা নয়, এর সাথে আরো কিন্তু অনেক কিছু যোগ হয়ে যাচ্ছে। এই যে বর্তমানের মানে এক জায়গায় জেন কাঞ্জিলাল বলছেন, আমার আর্লি লাইফে আমি যে
পেশেন্টটা সহজভাবে সারাতে পারতাম। আর ওল্ড এজে কাঞ্জিলাল বলছেন, আমি কিন্তু আর সেই রকম ভাবে পারছি না। আমরাও আমাদের ভেরি বিগিনে, মানে আমার নিজের একটা কেস রেকর্ড থেকে বলতে পারি আর কি ধারাবাহিক ভাবে, যেটা হচ্ছে আমি যখন প্রথমে চিকিৎসা শুরু করি তখন ফ্যামিলি হিস্ট্রিতে একটা ক্যান্সার পেতাম কিনা সন্দেহ, কখনো কখনো পেতাম। তারপরে কি হলো, ফ্যামিলির মধ্যে মানে প্যাটার্নাল আর ম্যাটার্নাল সাইডের মধ্যে একটা সাইডে পেতাম, আর বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে বোথ সাইডে পাওয়া যাচ্ছে এবং একাধিক পার্সনের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে সমস্ত গন্ডগোলগুলো হচ্ছে এবং তাদেরই তো অফস্প্রিং, আমরা তো তাদের উত্তরাধিকারী। তাহলে এই গোলমালটা এবং বর্তমান পৃথিবীর বুকে যেই সমস্ত গন্ডগোল, আপনার ধরুন এই এয়ার, ওয়াটার, ফুড, কোন জায়গাটা, এমনকি আমরা যে ইথার তরঙ্গ সেখানেও বোধহয় এই যে মহাশূন্য সেখানেও পলিউশন ছড়িয়ে ফেলছি, তার ইফেক্ট ভুগতে হবে না? এনএমএনের সময় কিন্তু এত গাছপালা ধ্বংস হয় নাই, আর এখন অরণ্যকে অরণ্য শেষ করে দিচ্ছে মানুষের বসত বাড়ি বানাবার জন্য, চাষের জমি বানাবার জন্য সব শেষ করে দিচ্ছে। তাহলে আজকে পৃথিবীর যে মানে বাতাস এখানে কত খারাপ হয়ে গেছে। দেখুন অনেক সময় তো দিল্লিতে বলছে একটা পলিউটেড জোন, মারাত্মক একটা অবস্থা, যেন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সেই আপনার আন্টার্কটিকার বরফ ফেটে একদম গলে চৌচির হয়ে যাচ্ছে এবং পৃথিবীর মধ্যে, তাহলে সবকিছুর ইফেক্ট কিন্তু আমাদের মধ্যে রয়েছে। কাজে আজকে কিন্তু আমাদের খুব একটা জটিল অবস্থার মধ্যে চলছে। তার মধ্যে এই ভ্যাকসিনেশন বলুন, রেডিয়েশন বলুন এবং প্রচুর সাপ্রেশন, এইখানে হোমিওপ্যাথি করাটা কিন্তু খুব হুঁশিয়ানার কাজ এবং এখানে প্রতি পদে বিপদ, আমাদের খুব ভালোভাবে শিক্ষা নিয়ে চলতে হবে। এইটা হচ্ছে বলার কথা। আর অমরের কাছে একটা কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে যে ওই যে প্যারাগ্রাফটা, মানে আজকের যেটা প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফের পরে যেটা ইটালি খরফে রয়েছে আর কি, the cure of an old sora that has been deprived of its eruption, whether it may be latent and quiescent। এই যে ল্যাটেন্ট আর কুইসেন্টের মধ্যে তফাৎটা কি রকম ভাবে আমরা বুঝবো, এটা আমি ঠিক বোধগম্য হয় নাই। ঠিক আছে, আমরা অন্যান্য সকলের কাছে শুনে এইটুকু বলে আপাতত রাখলাম। আমার কথা কি সব শোনা গেছে তো? কারণ হচ্ছে নেটের তো হ্যাঁ, শোনা গেছে, শোনা গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার বলুন। এই যে যেমন ধর অন্ধকার হলে ভূতের ভয় পায়, ঠিক আছে, কিন্তু কোনো ম্যানিফেস্টেশন হয় না। আলো এসে গেলে ঠিক হয়ে যাবে, কেউ থাকলে তার কোনো অসুবিধা হয় না। এই যে ভূতের ভয়টা যেটা পায়, দিস ইজ দ্য লেটেন্ট কন্ডিশন। এবার ভূতের ভয় পেয়ে সে অসুস্থ হয়ে পড়লো, অ্যাক্টিভ কন্ডিশন। তার মানে লেটেন্ট কন্ডিশন, মানে লেটেন্ট কন্ডিশনও কিছু কিছু তো ম্যানিফেস্টেশন হবেই। এবং এইগুলো আমরা যদি দেখতে পাই পেশেন্টের মধ্যে, সেই ম্যানিফেস্টেশন গুলো আমরা যে একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা লেটেন্ট কোনটা অ্যাক্টিভ। একটু কোয়ারি করতে হবে সিমটম গুলো। এইবার তাহলে কি হচ্ছে, এই যে এক্সাইটিং ফ্যাক্টর গুলো যেগুলো আছে, এক্সাইটিং ফ্যাক্টর গুলো মোরলেস কিন্তু অ্যাক্টিভ, সোরার সঙ্গে রিলেটেড। এক্সাইটিং ফ্যাক্টর গুলো মোরলেস, ওখানে সোরার একটা প্রাধান্য থাকবেই, না থাকলে হবে না। এটা গেল। আর কোইনজেন্ট যেটা বলছে, এটা মানে শান্ত, মানে কোনো অ্যাকশন নিচ্ছে না, ভদ্র হয়ে বসে আছে। এখন এইটা ধর হ্যানিম্যান অবজারভেশন করেছে। এবার ধর আমাদের কাছে তো দুটো লেটেন্ট মনে হয়, আমরা তো হ্যানিম্যান নয়। বুঝতে পারছি না আমরা, ওটা ম্যানিফেস্টেশন হবে না, তোর কোনো ম্যানিফেস্টেশন নেই। ম্যানিফেস্টেশন না, ল্যাটেন্টে ম্যানিফেস্টেশন থাকে, কিছু ম্যানিফেস্টেশন থাকে তো। আর যেটা কুইনসেন্ট, এখানে কোনো আর ল্যাটেন্ট সোরা অবশ্য কিছু আছে, ম্যানিফেস্টেশন আছে। এটা কুইনসেন্টের যেটা তাহলে পার্থক্যটাই তো ল্যাটেন্ট আর কুইনসেন্ট। একটু তো পার্থক্য আছে বলতে, এটা চুপচাপ থাকে, সেরকম ভাবে ম্যানিফেস্টেশন হচ্ছে না, অথচ বোঝা যাচ্ছে এরকম একটা ব্যাপার আছে।
তুই হয়তো এই যে সামান্য তুই একটু অল্পেতেই অস্থির হয়ে পড়ছিস, কিন্তু তুই রোগাক্রান্ত হচ্ছিস না। এই যে তোর ব্যাপারগুলো আছে, এইগুলো কি? এগুলো তো তোকে অ্যাক্টিভ কন্ডিশনকে বোঝাচ্ছে। এবার তুই যখন চুপচাপ হয়ে আছিস, শান্ত হয়ে আছিস, বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তোর হচ্ছে না। এখন ব্যাপারে সেক্ষেত্রে যে সোরা যে লেটেন সোরা অন্য কোনো ম্যানিফেস্টেশন করছে না, না করার জন্য তাকে ওই সোরাটা তো লেটেন কন্ডিশনে চলে গেল। লেটেন কন্ডিশনে গেলে রোগীর কষ্ট চলে গেল, কষ্ট অতটা থাকে না, কিছু মানে কি অল্প কিছু কষ্ট থাকে এরকম। কিন্তু ওই ওয়ানজেন্টের ক্ষেত্রে যেটা হবে, সেটা আমার যেটা মনে হয়েছে যে সেক্ষেত্রে শান্ত হয়ে থাকে, মানে সেরকম কোনো ম্যানিফেস্টেশন থাকে না কিছুদিনের জন্য। এবার আবার যেই লেটেন থেকে অ্যাক্টিভ হয়ে গেল ইয়েতে ওই কোনো রকম এক্সাইটিং কজের দ্বারা, তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে গেল। স্বপন কি আছে রে? স্বপনকে এটা ধরতো দেখি, স্বপন কি বলে দেখি। স্বপন কি আছে দেখতো পারতো? আমি আছি, কিন্তু আমি তো ব্যাপারটা খুঁজে পাচ্ছি না কোন জায়গাটা, এই রে, ওই জন্য তো আমি কিছু বলছি না। তোমার কাছে এখন কোন কোন বইটা আছে আমি সেটা তো বুঝতে পারছি না। আমার বইয়ে তো বড়টা, বড়টা তো বড়টা বড়, 105 পাতায় আছে তো। বড়টার 105 পাতায়। হ্যাঁ 5 পাতায়। হেয়ার আই মে মেনশন পাবে এখানে। আর আমার আমার বই আবার 179 180 পাতায়। ও এরকম আচ্ছা, ওটা তো গন্ডগোল। ছোট বইটা। ও পেয়ে হ্যাঁ গেছি, ছোট পেয়ে বইটায়। গেছি। ওইটা পেয়েছো স্বপন? হেয়ার আই মে মেনশন পেয়েছো 105? পেয়েছি পেয়েছি পেয়েছি। হ্যাঁ ওটা একটু দেখো, রিডিংটা হ্যাঁ, পড়ো। here I may mention the curious circumstances that in general, with the exception of recent disease, still attended with its unrepressed cutaneous eruption, which is so easily cured within every other soric diathesis, that is the sora that is still latent within, as well as sora that has developed into one of the innumerable chronic diseases spring from it, is very seldom cured by any single antisoric remedy, but require the use of several these remedies. In the worst cases, the use of quite a number of them, one after the other. আচ্ছা, এখানে কুইন্সেন্টটা কোন জায়গাটা আছে আমি বুঝতে পারছি না। অর কুইনজেন্ট বলেছে। আচ্ছা, ইটালিক্সে যেটা করা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না বলতে পারছি না ব্যাপারটা ঠিক, পরে বলা যেতে পারে। সোজা কথায় খুব একটা অ্যাক্টিভ নেই, এই অর্থে বোঝাতে চাইছে মনে হচ্ছে। হুম, তাছাড়া আর কি হবে? ঘুরেছে খুঁজে খুঁজে এখানে একটা ঘুরেছে। জিনিস বলা হচ্ছে, দ্য কিওর অফ অ্যান ওল্ড সোরা দ্যাট হ্যাজ বিন ডিপ্রাইভড অফ ইটস ইরাপশন। তার ইরাপশনটা নেই, মানে স্কিনের ওপরে তার কিছু নেই। হোয়েদার ইট মে বি ল্যাটেন্ট অ্যান্ড কুইন্সেন্ট and already broken out into chronic diseases, can never be accomplished with sulfur alone. তাহলে তো থাকবে তো কিছু, ল্যাটেন্টও থাকবে, কুইনসেন্টও থাকবে, কিন্তু এর ডিফারেন্সটা বলতে পারছি না। বলছে যে জায়গাটা তার ইরাপশন নেই তখন সে ল্যাটেন্ট বা কুইনসেন্ট হচ্ছে। তো একটা ডিজিজ প্রডিউসিং এজেন্ট সে থাকবে, তো তার কোনো সিমটম দেবে না। দেখো স্কিন ডিজিজ অনেক আছে উইদাউট ইরাপশনেও কিন্তু তোমার ইচিং থাকে, সেক্ষেত্রে তো তোমাকে অ্যাক্টিভ সোরাকে ধরতে হবে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সে তো অ্যাক্টিভ সোরা হলোই, হুম, কিন্তু এখানে ইচিং তো বলছে না, ইরাপশন কথাটা ইউজ করে। হ্যাঁ ইরাপশন বলছে, এইটাতে সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ইরাপশন থাকছে না, তাহলে তার লেভেলটা আরো ডাইনামিক লেভেলে হচ্ছে, তার ম্যানিফেস্টেশন কি হবে। আগে তো ল্যাটেন্ট সোরার কিছু সিমটম বলে গেছে, সেটা তো আছে পরে। মানে এর আগে আছে বোধহয় ল্যাটেন্ট সোরার পরে। পরে আছে তো লেটেন্ট সোরা, ওখানে সবই কিন্তু লেটেন্ট সোরা নয়, কিন্তু আমরা তো পড়ে দেখেছি। মানে সে তো কিছু আছে। ঠিক আছে, রাখছি।
আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমরা যতটুকু চেষ্টা করলাম সাধ্য মতন এটাকে বোঝার। এটা মাথায় রাখবেন যে হ্যানিম্যানকে বোঝা এত সহজ নয়। বারে বারে পড়তে পড়তে দেখা যাবে আপনারা শিখে যাবেন। এবং আমি এই জায়গাটা যেহেতু আটকে গেছি, আমি এই জায়গাটা পড়াশোনা করব, পড়তে হবে। এটা পড়া ছাড়া কোনো বিকল্প না। আগেও পড়েছি, সব লাইন দেওয়া আছে, পড়লে কি হবে, বড়ই কঠিন। আচ্ছা স্যার, আর যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দেখছিলাম স্যার, একটা প্রশ্ন করেছিলাম, ওই শেষে অ্যান্টিশরিক ওষুধ লাগে এরকম একটা কথা পাই। কিসের আগে? এবার এটা মানে লাস্টের দিকে, শেষের দিকে আরোগ্য হওয়ার পর অ্যান্টিশরিক ওষুধ প্রয়োজন হয়, এরকম একটা কথা শুনি এরকম। এর কি কোনো ভিত্তি আছে? আমি ঠিক বুঝতে পারছি না। লাস্টে অ্যান্টিশরিক দিয়ে শেষ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একজন নামকরা লোক বলতেন আমাদের এখানে, নামটা বলবো না। তিনি বলেন ভালো, লেখেন ভালো, করেন উল্টো। নামকরা লোক, কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড লোক, যথেষ্ট পণ্ডিত লোক। উনি এরকম এটা বলতেন। এই হ্যাঁ, বল বল। নামটা বলিস না, নামটা ভবানীপুরে আমার সঙ্গে লেগেছিল তো এইটার জন্য।